আচ্ছা, প্রথমে একটা জিনিস ক্লিয়ার করে নিই, আমি টিম চেঞ্জ করি নাই। এই জার্সিটা রিয়াল মাদ্রিদ জার্সিটা আমি অনেক আগে কিনছিলাম। সো জার্সি পরাতে খুব একটা সমস্যা নেই আমার মনে হয়। অনেক পার্সন আছে যারা হচ্ছে বিভিন্ন ক্লাবের জার্সি নিয়ে শিট টক করে, ট্র্যাশ টক করে। সো আমি ওদের মতো না, আমি টক্সিক হতে চাই না ওদের মতো। আহ, যখন থেকে আসলে ফুটবল বোঝা শুরু করছি ডিপলি, তখন থেকে আসলে এগুলো থেকে বের হয়ে আসছি। ব্যান্টারিং ইজ ওকে, বাট টক্সিসিটি ছড়ানোটা ওকে না। স্পেশালি আপনি যখন বসে আছেন একটা ক্লাবের সাপোর্টার এবং অন্য অনেক ক্লাবের সাপোর্টার আছে ওখানে, আপনাকে যখন ট্রোল করে মানুষজন, সো এটা ওদের ব্যাপার। ওদেরকে নিয়ে কিছু বলার না, ফুটবল হোক বেসিক্যালি। সো যেহেতু রিয়াল মাদ্রিদ আর ম্যানচেস্টার সিটি নিয়ে ভিডিও, সো আমার কাছে মনে হলো যে মাদ্রিদের জাস্টটা পড়ে আসি, এই জন্য পড়ে আসছি। প্রথম কথা হচ্ছে এই ম্যাচটা আমরা এই ম্যাচ আপটা লাস্ট 4 বছর থেকে আমরা দেখছি চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি একে অপরের মুখোমুখি হচ্ছে। তো এই সিজনের বিষয়টা একটু ডিফারেন্ট, গত 3 সিজন থেকে যদি আমরা হিসাব করি একটু ডিফারেন্ট। এই ডিফারেন্সের কারণটা হচ্ছে এই সিজনে কিন্তু নকআউটটা অন্যরকম নকআউট হচ্ছে, এটা কিন্তু প্লে অফ ম্যাচ, এটা কিন্তু রাউন্ড অফ 16 না বা কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল না। সো রাউন্ড অফ 16ও না, কোয়ার্টার ফাইনাল না, সেমিফাইনাল না, কিন্তু এই ম্যাচটা অন্য অন্য ম্যাচগুলোর থেকেও ইম্পর্টেন্স বেশি পাবে। বিকজ আপনি এখানে হারলেই বাদ, এবং আপনার 2 লেগের ম্যাচ হবে। ফার্স্ট হচ্ছে এটিহাদ স্টেডিয়ামে, সেকেন্ড হচ্ছে সান্তিয়াগো বার্নাব্যুতে, যেটা আমি মনে করি রিয়াল মাদ্রিদের জন্য ভালো হয়েছে। বিকজ প্রথমে আপনি ইতিহাদে গেলেন, আমার কাছে যেটা মনে হয় যে মাদ্রিদকে আমি মানে আপার হ্যান্ডে রাখতে চাচ্ছি, স্লাইটলি আপার হ্যান্ড, আমি আপার হ্যান্ডে রাখতে চাচ্ছি বিভিন্ন কারণে। সো লেটস টক অ্যাবাউট দ্যাট। প্রথম কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যানচেস্টার সিটির ডিফেন্স যদি আমি দেখি, আর ডিফেন্সের পারফরমেন্স খুবই খারাপ হচ্ছে। স্পেশালি কালকে রাত্রে তারা 5 গোল খাইছে আর্সেনালের সাথে। আমি 5 গোল খাইছে এই জন্য বলছি না ডিফেন্স খারাপ হয়েছে, বাট তাদের ডিফেন্সে কোনো লিঙ্ক আপ প্লে আমি দেখি নাই কালকে। প্রথম কথা হচ্ছে এটা। সেকেন্ড কথা হচ্ছে তাদের রড্রি নাই, এবং রড্রির অ্যাবসেন্সে ম্যানচেস্টার সিটি এই সিজনে কী অবস্থায় আছে এটা আমরা সবাই দেখছি। এটা খুবই ন্যাচারাল। রড্রি একটা সিস্টেম প্লেয়ার, একটা সিস্টেম প্লেয়ার যখন আপনার টিমে থাকে না, তখন আপনার টিমের হোল স্ট্রাকচার চেঞ্জ করতে হয়, সিস্টেম চেঞ্জ করতে হয়। যেটা ম্যানচেস্টার সিটি আমার মনে হয় পেপ গার্দিওলা এত সাইনিং করেও আসলে রড্রি টাইপের কোনো প্লেয়ার আনতে পারে নাই। অ্যান্ড এটার জন্য সিটি থ্রু আউট দ্য সিজন সাফার করবে। হ্যাঁ, আমি জানি যে যদি সিটি কোনো মতে জিতে যায় and আমাকে নিয়ে ট্রোল করতে পারে সিটির ফ্যান, আমার ফ্রেন্ড লিস্টেও আছে। সো আই ডোন্ট কেয়ার, মানে আমার কাছে এখন ইনিশিয়ালি যেটা মনে হচ্ছে যে সিটি এই কারণে সাফার করতে পারে। আর সেকেন্ডলি হচ্ছে সিটি কিন্তু মিডফিল্ডের কন্ট্রোলটা হারাই ফেলছে ওই একজন মানুষের জন্য, রড্রির জন্য। এবং বার্নার্ডো সিলভাও এখন ডিক্লাইন করতেছে, ওর ফর্মের অবস্থা খারাপ। কেডিবিও অফ ফর্মে আছে। সব কিছু মিলে আমার কাছে যেটা মনে হয়, মিডফিল্ডের কন্ট্রোল যদি আপনি আপনার হাতে না রাখতে পারেন রিয়াল মাদ্রিদের এগেনস্টে, আপনি ম্যাচ সাফার করবেন। বার্সেলোনা যে রিয়াল মাদ্রিদের এগেনস্টে ভালো খেললো লাস্ট 2টা ক্লাসিকো, বা এর আগে ক্লাসিকোগুলো যে ভালো খেললো, এটার রিজন কিন্তু মিডফিল্ডের কন্ট্রোলটা। আপনি দেখেন, আপনি রিয়াল মাদ্রিদের মতো টিম যাদের ভিনিসিয়াস জুনিয়র আছে, এমবাপ্পে আছে, রড্রিগো আছে, বেলিংহাম আছে, ওদের আপফ্রন্টটা যদি আপনি দেখেন, আপনি দেখবেন যে এটা খুবই ভয়ানক আপফ্রন্ট। সো এইসব টিমের এগেনস্টে আপনি যেটা করতে হয়, আপনার মিডফিল্ডের কন্ট্রোলটা খুব সুন্দর মতো নিতে হয়। ডিফেন্সের কন্ট্রোল থেকে মিডফিল্ডের কন্ট্রোলটা খুবই ইম্পর্টেন্ট এইসব প্লেয়ারদের ক্ষেত্রে, আপনি যখন ডিফেন্ড করবেন। এরপরে আমি যদি বলি, ম্যানচেস্টার সিটির 2টা ফুল ব্যাক, দুই সাইডে 2 ফুল ব্যাক খুব বাজে অবস্থায় আছে। ভার্দিওল কিছুটা ভালো করতেছে, এছাড়া আমার কাছে মনে হয় না যে ওদের লিঙ্ক আপ প্লেটা হচ্ছে এদিকে। আর রিয়াল মাদ্রিদের তরফ থেকে যদি আমি দেখি, রুডিগার ইনজুর্ড, রুডিগার আউট অফ দিস ম্যাচ, এবং এইটা রিয়াল মাদ্রিদের জন্য একটা ব্লো হতে পারে। কারণ আমার কাছে যেটা মনে হয় যে রুডিগার একমাত্র রিয়াল মাদ্রিদের এখন ডিফেন্ডারদের মধ্যে এলিট ক্লাসে আছে। রাউল এসেন্সিও অনেক ইয়াং, ডেভিড আলাবা একটা ইঞ্জুরির পরে আসছে অনেক দিন পর, অ্যান্ড মিলিটাও তো ইঞ্জুরির জন্য আউট। আর সুয়ামিনি কখনোই ডিফেন্ডার না, সুয়ামিনিকে সেন্টার ব্যাক খেলানোর পক্ষেও না। সুয়ামিনিকে বরং ওই পজিশনে খেলানোর কারণে সুয়ামিনি যে আসল যে কোয়ালিটি আছে ওইটা আসলে আমরা দেখতেছি না। তো এটাও একটা রিজন। মাদ্রিদের ক্ষেত্রে আমি বলবো যে মাদ্রিদের সবচেয়ে স্ট্রং জোন হচ্ছে মাদ্রিদের অ্যাটাক। সহজ কথায় বড় নাম আছে এই জন্য অ্যাটাক নেই, মাদ্রিদের অ্যাটাকটাই সবচেয়ে স্ট্রং জোন। এবং মাদ্রিদ কিন্তু এখন বল পায়ে খেলতেছে খুব একটা, এমনটা না। মাদ্রিদ কুইক কাউন্টার বেস্ট একটা টিম হয়ে গেছে আস্তে আস্তে, যেটা খুবই ভিজিবল। আপনার মিডফিল্ডে যখন আপনার ওইরকম টনি ক্রুস টাইপের কোনো প্লেয়ার নাই, আপনি মিডফিল্ডের কন্ট্রোল করতে পারতেছে না, তো আপনার এই ধরনের ব্যাপারগুলোতে রিলাই করতে হচ্ছে, যেটা মাদ্রিদ করতেছে লাস্ট কয়েক ম্যাচ থেকে আমরা দেখতেছি। যদিও স্পানিওর সাথে ম্যাচটা আসছে, যেটা আমার কাছে মনে হয় একটু স্লাইটলি কন্ট্রোভার্সিয়াল। রেফারি নিয়ে আমি কখনো কোনো কথা বলবো না, কারণ রেফারি নিয়ে আমরা কথা বলে, আমরা যখন বার্সেলোনার তরফ থেকে রেফারি নিয়ে কথা বলি, তখন মাদ্রিদরা বলে যে এটা একটা এক্সকিউজ, বাট আসলে লা লিগার রেফারিং খুবই বাজে। সো এটা আপনারা দেখছেন অলরেডি আপনাদের সাথে। এরপর আমি যদি বলি যে যদি রিয়াল মাদ্রিদ ম্যাচ জিততে হয়, অফকোর্স রিয়াল মাদ্রিদকে সিটির 2 সাইডের উইং দিয়ে অ্যাটাক করতে হবে খুব বেশি বেশি। এখানে ভিনিসিয়াস আছে, এখানে এমবাপ্পে আছে, রড্রিগো আছে। সো এই বিষয়টা খুব একটা টাফ হওয়ার কথা না তাদের জন্য। আর আমি যদি সিটির ক্ষেত্রে বলি, সিটির ক্ষেত্রে পজিটিভ দিক হইতে পারে ওই সেম 2টা জিনিস, 2 সাইডে ফুল ব্যাক। কারণ রিয়াল মাদ্রিদের সবচেয়ে উইক জোন কারেন্টলি আমি যেটা মনে করি সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ 2টা উইং ব্যাক, ফেরলান মেন্ডি বা ফ্রান গার্সিয়া, আর ওই সাইড হচ্ছে ভাস্কেজ। তো ভাস্কেজ আসলে এখন টপ টায়ার ফুটবল খেলার মতো নাই। এরপরে মেন্ডির কথা যদি বলি, মেন্ডিকেও আমি কখনোই আসলে ওইভাবে হাইলি রেট করি নাই। আমার কাছে মনে হয় সে ভালো প্লেয়ার, ডিসেন্ট প্লেয়ার, বাট
ওইভাবে হাইলি রেট করার মতন না। ফ্রান গার্সিয়া ইজ ওয়ান যে ভালো করতে পারে, যে যার মধ্যে পটেনশিয়াল আছে, ভালো কোয়ালিটির। ফ্রান গার্সিয়া আমার মনে হয় স্টার্ট করবে, আর ওই সাইডে তো ভাস্কেস ছাড়াও খুব একটা বেশি উপায় নাইও, যেহেতু কারবাহালও সিজনের জন্য ইনজুর্ড আউট। তো এই দুইটা ম্যাচের, এটা ফার্স্ট লেগ নিয়ে বলতেছি, ফার্স্ট লেগের পর সেকেন্ড লেগ নিয়ে বলবো। আমার কাছে যেটা মনে হচ্ছে যে মাদ্রিদের হাতে সুযোগ আছে ইতিহাদে ম্যাচটা ক্লোজ করে আসা, তাহলে মাদ্রিদ একটা আপার হ্যান্ডে থেকে সান্তিয়াগোতে ম্যাচ খেলতে হবে। এটা দিস ইজ নট বার্সেলোনা যে সান্তিয়াগো বার্নাব্যুতে এসে রিয়াল মাদ্রিদের মতো একটা টিমকে ডমিনেট করতে পারবে। সো ইট উইল বি রিয়েলি টাফ ফর পেপ গার্দিওলা অ্যাজ ওয়েল অ্যাজ ফর কার্লো আনচেলত্তি। কারণ কার্লো আনচেলত্তির, আমি যেটা মনে করি যে রিয়াল মাদ্রিদের রাইট নাও যে স্কোয়াডটা আছে, হ্যাঁ জানি যে ওদের রিইনফোর্সমেন্ট দরকার 3-4টা পজিশনে, বাট রাইট নাও যে স্কোয়াডটা আছে এই স্কোয়াডের মতো স্কোয়াডও কিন্তু ইউরোপে খুব একটা নাই। আপনার হাতে মেশিন গান আছে এক কথা বলতে গেলে। সো আপনার প্রপার ইউটিলাইজেশনটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমার কাছে মনে হচ্ছে যে এই সিজনে কার্লো আনচেলত্তি করতে পারে নাই। এবং এটা আমার সাথে সেন্সিবল রিয়াল মাদ্রিদ ফ্যান যারা আছেন, যারা খেলাটা বোঝেন, আবেগ দিয়ে দেখেন না যে না কার্লো আমাদের অনেক পুরাতন কোচ, আমরা ভরসা রাখতেছি ওর পরে, আবেগ দিয়ে না দেখে যদি বিবেক দিয়ে চিন্তা করেন, আপনারা এটা বুঝতে পারবেন যে কার্লো আনচেলত্তি এই স্কোয়াডটা প্রপার ইউজ করতে পারেনি এখন পর্যন্ত। এবং আমার কাছে যেটা সিজন শেষে হয়তো সে থাকবেও না। দেখলাম যে একটা ইন্টারভিউতে বলছে 2029 পর্যন্ত থাকার ইচ্ছা আছে। আমার মনে হচ্ছে না সিজন শেষে পেরেজ ওকে রাখবে। সো লেটস সি, এটা অনেক পরের কথা। বাট রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটির ম্যাচটা নিয়ে কথা বলতে গেলে বলা যায় দুইটা টিমের দুর্বলতা আছে, দুইটা টিমেরই আবার আপনার স্ট্রং জোনও আছে। এবং কারেন্টলি হিসাব করলে রিয়াল মাদ্রিদ আপার হ্যান্ডে থাকবে সিটি থেকে, সব দিক থেকেই সিটি থেকে আপার হ্যান্ডে থাকবে। এবং এটা চ্যাম্পিয়ন্স লিগ, সো এখানে রিয়াল মাদ্রিদ অলওয়েজ ফেভারিট হিসেবে যায়, যে টিম নিয়ে যাক, যেভাবে যাক, যেই টিমের এগেনস্টে যাক, রিয়াল মাদ্রিদ অলওয়েজ ফেভারিট হিসেবে যায়। এবং আমার কাছে মনে হয় যে আমরা নিউট্রাল যারা আছি, আমাদের জন্য একটা ভালো ম্যাচ হইলে হয়েছে ভাই। যেই জিতুক আমাদের কোনো সমস্যা নাই, আমরা আমাদেরটা নিয়ে চিন্তা করতেছি আপাতত। সো বেস্ট অফ লাক ফর বোথ দ্য টিমস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।